এইচএসসি 2021 এর বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এ পর্বে আমি অপরিচিত গল্পটি নিয়ে বিশদভাবে আলোচনা করব। প্রথমে পাঠ পরিচিতি। অপরিচিত প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দে 1914 খ্রিস্টাব্দের কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্প সংকলন গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথোপকথা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করে ব্যক্তিত্বরহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণের শুচি শুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপ স্ফালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশান্তি কীর্তিত হয়েছে। লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, জননী সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোটগল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোটগল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্পস্বল্প এবং লিপিকা গ্রন্থে রয়েছে তার আরও গল্প সংকলিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালই রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্প প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতার প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি।
1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। অপরিচিত গল্পটির সারসংক্ষেপ। অপরিচিত গল্পটি অনুপমের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। সদ্য এমএ পাশ করা অনুপমের বাড়িতে বসেই দিন কাটে। সে কারণে তার মামা তার বিয়ের জন্য পাত্রী দেখতে থাকে। অনুপমের অভিভাবক বলতে তার মামাই। বয়সে অনুপমের চেয়ে সে 6 বছরের বড়। অনুপমের বন্ধু হরিশ তাদের বাড়িতে বেড়াতে এলে একটা মেয়ের সংবাদ দেয়। অনুপম কথাটি তার মামার কাছে তুলতে বলে। হরিশ সে মোতাবেক অনুপমের মামাকে জানায়। হরিশের বর্ণনা শুনে অনুপমের মামা সম্মত হয়। অনুপমের মামা সাধারণত কলকাতার বাইরে যায় না। কলকাতার বাইরে বলতে সে কেবল আন্দামান দ্বীপে যাতায়াত করে। কন্যার আশীর্বাদ করার জন্য গেল অনুপমের পিসতুতো ভাই বিনু। বিনুর কন্যা দেখে পছন্দ হয়। যেহেতু অনুপমের মামা কলকাতার বাইরে যেতে চান না, তাই কন্যাপক্ষকে কলকাতায় আসতে হলো। কন্যার বাবা একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন। বিয়ের সবাই অনুপমের মামা হাজার কথা বললেও তিনি কোনো উত্তর দেয় না। অনুপমের মামা অর্থকড়ির ব্যাপারে খুবই হিসাবী। এজন্য সে চায় যে বিয়ের আগেই দেনা পাওনার বিষয় সেরে ফেলতে, কারণ বিয়ের পরে এই বিষয় নিয়ে আর ঘাটাঘাটি সম্ভব না। অনুপমের মামা মেয়ের গহনা যাচাই করতে চাইলে কন্যার বাবা শম্ভুনাথ অনুপমকে ডেকে আনে। সে অনুপমের মতামত জানতে চায়, কিন্তু মামা বাধা দেওয়াতে সে কোনো মতামত জানায় না। অতঃপর অনুপমের উপস্থিতিতে গহনাগুলো যাচাই করা হয়। সমস্ত গহনাই ছিল পুরাতন আমলের। যা দেওয়ার কথা ছিল পরিমাণ ও গুণে তার চেয়ে বেশিই ছিল। সমস্ত গহনার মধ্যে একজোড়া ইয়ারিং ছিল নিম্নমানের, যেটা কিনা কন্যা আশীর্বাদ করার সময় অনুপমের পিসতুতো ভাই দিয়ে গিয়েছিল। শম্ভুনাথ ইয়ারিং জোড়া অনুপমের মামাকে ফিরিয়ে দিল। অনুপমের মামা বিয়ের লগ্ন শেষ করতে চাইলেও শম্ভুনাথ নিষেধ করল। শম্ভুনাথ তাদেরকে আগে খেতে বলে। খাওয়া শেষে শম্ভুনাথ বিয়েতে অসম্মতি জানায়। তার অভিযোগ এই যে, আমার কন্যার গহনা আমি চুরি করব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অবশেষে অপমানিত হয়ে ফিরে আসে অনুপম ও তার পরিবার। এরপর অনুপমদের বাড়িতে বেশ শোরগোল হয়। অনুপমের মামা মামলা করতে চেয়েছিল, কিন্তু অনেকে তাকে বুঝিয়ে থামিয়ে রাখে। কিছুদিন পর অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রা করে। রাতে কোনো স্টেশনে গাড়ি থামলে সেখান থেকে কল্যাণী ও আরো কয়েকটি মেয়ে ট্রেনে ওঠে। পরদিন অন্য একটি স্টেশনে গাড়ি বদল করার সময় কল্যাণী অনুপমের মাকে ডেকে গাড়িতে তোলে। পরের স্টেশনে ভুয়া বুকিং টিকিট টাঙিয়ে অনুপম ও কল্যাণীদের আসন দুটি ছাড়তে বলা হয়, কিন্তু কল্যাণী প্রতিবাদ করে। অবশেষে গাড়িতে অতিরিক্ত একটি ওয়াগন যোগ করে তবেই গাড়ি ছাড়ে। কানপুরে গাড়ি থামলে অনুপমের মা কল্যাণীর পরিচয় জিজ্ঞেস করে। অনুপম তখন বুঝতে পারল এই সেই কল্যাণী যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। তারপর অনুপম কয়েকবার কানপুর গিয়েছে, শম্ভুনাথকেও বুঝিয়েছে, কিন্তু কল্যাণী বিয়ে করতে রাজি নয়। কল্যাণী তখন নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। তারপর অনুপমও বিয়ের আশা ছেড়ে দিয়ে কানপুরে বসবাস শুরু করে। সুযোগ পেলে কল্যাণীর কাজে সহযোগিতা করে। গুরুত্বপূর্ণ শব্দার্থ। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা এটি। পরিমাণ ও গুণ এর দিক দিয়ে তার জীবনটা নিতান্ত তুচ্ছ একথাই বলা হয়েছে। মাকাল ফল, দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল। অন্নপূর্ণা, অন্নে পরিপূর্ণা, এখানে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। গজানন, গজ আনন যার, অর্থাৎ হাতির মতো অবয়ব যার, গণেশ। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেবী দুর্গার দুই পুত্র, অগ্রজ গণেশ এবং অনুজেয় কার্তিক। মা দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে। ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে। ফল্গু, ভারতের একটি অন্তঃসলিলা নদী। গণ্ডূষ, একমুখ বা এককোষ জল। অন্তঃপুর, অন্দর মহল বা ভেতর বাড়ি। স্বয়ংবরা, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। গুড়গুড়ি, আলবোলা, দীর্ঘ নল বিশিষ্ট হোকা বিশেষ। উমেদারি, প্রার্থনা।
আন্দামান দ্বীপ ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। কোন নগর কলকাতার তার নিকটস্থ একটি স্থান। প্রজাপতি জীবের স্রষ্টা, ইনি বিয়ের দেবতা। পঞ্চশর মদনদেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। অভিষিক্ত অভিষেক করা হয়েছে এমন। সওগাত উপঢৌকন বা ভেট। কষ্টি পাথর যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব যাচাই করা হয়। মকর মুখ মকর বা কুমিরের মুখের অনুরূপ। অভ্র এক ধরনের খনিজ ধাতু। মহানির্বাণ সব রকমের বন্ধন থেকে মুক্তি। পাকযন্ত্র পাকস্থলী। প্রদোষ সন্ধ্যা। মঞ্জরি কিশলয়যুক্ত কচি ডাল। জরিমা আড়ষ্টতা বা জড়ত্ব। একপত্তন এক প্রস্থ। কানপুর ভারতের একটি শহর। বহু নির্বাচনী প্রশ্ন। অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নগুলো। 1. অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ক ডাক্তারি, খ ওকালতি, গ মাস্টারি, ঘ ব্যবসা। উত্তর খ ওকালতি। প্রশ্ন 2. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন? ক প্রতিপত্তির জন্য, খ প্রভাবের জন্য, গ মতামতের জন্য, ঘ কূটবুদ্ধির জন্য। উত্তর গ মতামতের জন্য। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি। দীপুর চাচার সঙ্গে অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? ক হরিশের, খ মামার, গ শিক্ষকের, ঘ বিনুর। উত্তর খ মামার। প্রশ্ন 4. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে 1 দৌরাত্ম্য, 2 হীনমন্যতা, 3 পরশ্রীকাতরতা। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 2, ঘ 2 ও 3। উত্তর গ 1 ও 2 অর্থাৎ দৌরাত্ম্য ও হীনমন্যতা। সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক ডাক্তার অর্ণব ফার্মগেট বাস স্টপেজে দাঁড়িয়ে দেখতে পেলেন একটি স্কুল বাসে একজন শিক্ষিকা শিক্ষার্থীদের ছড়া গান শেখাতে শেখাতে নিয়ে যাচ্ছেন। শিক্ষিকাকে তার চেনা চেনা মনে হলো। তার সঙ্গে কি অর্ণবের বিয়ে হওয়ার কথা ছিল? অর্ণবের কৌতূহল আর কোলাহলের মধ্যে বাসটি চলে গেল। শিক্ষিকাকে দেখে মনে হলো স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী। ডাক্তার অর্ণবের মনে পড়ল সেই বিখ্যাত গানের কলি, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। প্রশ্ন ক শম্ভুনাথ স্যাকরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন? উত্তর শম্ভুনাথ স্যাকরার হাতে একজোড়া ইয়ারিং পরখ করতে দিয়েছিলেন। প্রশ্ন খ বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে বলতে কি বোঝানো হয়েছে? সাধারণত কন্যার পিতা বিবাহ ভাঙতে চায় না, কারণ কন্যার বিয়ে দেয়া পুত্রের বিয়ে দেওয়ার চেয়ে অনেক কঠিন। কিন্তু অনুপমের ক্ষেত্রে কন্যার পিতা নিজে বিয়ে ভেঙে দেয়, যার কারণে অনুপম এরূপ উক্তি করেছে। প্রশ্ন গ ডাক্তার অর্ণব এবং অপরিচিত গল্পের অনুপম যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ডাক্তার অর্ণব এবং অপরিচিত গল্পের অনুপমের মধ্যে সাদৃশ্য হচ্ছে দুজনই পরিস্থিতির শিকার, অর্থাৎ পরিস্থিতির কারণে দুজনই তাদের নিজ নিজের বিয়ের পাত্রীকে হারিয়ে ফেলে এবং পরবর্তীতে তাদেরকে
বিয়ে করতে চাইলেও সেটা আর সম্ভব হয় না। প্রশ্ন ঘ, উদ্দীপকের শিক্ষিকার মধ্যে অপরিচিতা গল্পের কল্যাণীর চারিত্রিক প্রবণতা সমূহ যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো কি? মতের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, অবশ্যই মনে করি, কারণ উদ্দীপকের শিক্ষিকা স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী হয়েছেন। তিনি শিক্ষার্থীদের ছড়া, গান বিভিন্ন কিছু শিখান। অনুরূপভাবে অপরিচিতা গল্পে অপরিচিতা অর্থাৎ কল্যাণী সেও নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছেন, অর্থাৎ দুজনের মধ্যে যথাযথভাবে মিল রয়েছে। এ পর্ব এখানে শেষ, দেখা হবে পরবর্তী পর্বে।